রিডিং এর সবগুলো কোশ্চেন বর্তমানে যে ধরনের কোশ্চেন আসছে সেটা নিয়ে আমরা একটু কাজ করব। নেক্সট ফ্রাইডে থেকে আমাদের রাইটিংটা শুরু হবে। ইউনুসের ম্যাজিক রেকর্ডিং স্টার্ট। Recording in progress. গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের আজকের সেশনটা হচ্ছে আমাদের রিডিং এর রিভিউ সেশন। আমাদের রিডিং এর সবগুলো সেশন শেষ হয়েছে। আমরা বর্তমানে আইএলটিএস এর যে ধরনের কোশ্চেন টাইপস গুলো আসে ওগুলোকে আমরা কভার করেছি। তো আজকের ক্লাসে আমরা একটু রিভিউ করব কি কি ধরনের কোশ্চেন টাইপ আমাদের আসবে ফাইনাল এক্সামে, এবং তারপর আমরা একটা রিডিং এর টেস্ট হ্যান্ড ওভার করবো আমি আপনাদেরকে। কম্পিউটার ভার্সনের একটা দেবেন, আর দিয়ে আগামী সপ্তাহে শুক্রবার থেকে আমরা আসলে রাইটিংটা শুরু করব। তো আজকে মোটামুটি এই অনুযায়ী এগোতে যাচ্ছি। তো আজকের এই সেশনটাতে শুরু করার আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব বা আমাদের মূল কোর্সে কোন কোন জিনিসগুলো আলোচনা হয়েছে সেটার আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে আজকে কাগজ কলম আপনারা একটু নিয়ে বসুন। আপনাদের ফাইনাল এক্সাম দেওয়ার আগে এই রিডিং এর এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এবং এই আইডিয়াগুলো আপনারা আমার ক্লাসগুলোকে আরেকবার করে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। এই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন বিষয়গুলো জানা ছাড়া আপনার আসলে আইএলটিএস এর পরীক্ষা দেওয়া উচিত হবে না। ফ্যাক্টরস ইউ মাস্ট যে ফ্যাক্টরগুলোকে আপনার অবশ্যই জেনে রাখা উচিত আইএলটিএস এক্সামে অ্যাটেন্ড করার আগে। অ্যান্টিসিপেশন মেথড, এটা গ্যাপ ফিলিং এর জন্য। Elimination, অধিকাংশ কোশ্চেন টাইপের জন্য এটা লাগে।
অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কোশ্চেনে রূপান্তর করার এবিলিটি বা প্রসেসটা আপনাদের মনে রাখতে হবে। এটা ট্রু ফলস নট গিভেনের জন্য লাগবে। ট্রু ফলস নট গিভেনের জন্য আপনার আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করার, এটা আপনার লাগবে ট্রু ফলস নট গিভেনের জন্য। তারপরে হচ্ছে লিস্ট অফ হেডিং সলভের জন্য আপনাকে মনে রাখতে হবে ফোর সেন্টেন্স অ্যাপ্রোচ, লিস্ট অফ হেডিং বা হেডিং ম্যাচিং। তারপর হচ্ছে লোয়েস্ট টু হাইয়েস্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে সেন্টেন্স স্টেটমেন্ট ম্যাচিং এর জন্য। সিরিয়াল অ্যাপ্রোচ, নেক্সট কিছু টার্মস যেটা আপনারা এই কোর্সে পড়েছেন, তার মধ্যে আছে ল্যান্ডমার্ক, মাইলস্টোন, জিস্ট, সিকোয়েন্স। তো আপনাদের এই জিনিসগুলো এই কোর্সের ক্লাসটাতে, রিডিং এর 8টা ক্লাসে আপনাদের সাথে আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে আপনাদের পরিচিত বা মনে আছে, যেগুলো মনে নেই আমি ক্লাসের পরের অংশে আপনাদেরকে সেগুলো মনে করিয়ে দেবো, পড়িয়ে দেবো যেন আপনাদের মনে পড়ে। ঠিক আছে, তো একটু আপনারা ব্রেকআউট রুমে যান এবং নিজেদের মধ্যে কথা বলে দেখুন এখানকার থেকে কোন কোন টার্মস গুলো বা কোন কোন ফ্যাক্টরস গুলো আপনারা আপনাদের মনে আছে বা কোনগুলো মনে নেই, একটু ভেরিফাই করে নেন। চলুন আমি আপনাদের দুজন করে ব্রেকআউট রুমে দিচ্ছি। মোটামুটি 5 মিনিটস এর মতো একটু কথা বলুন, বলার পরে আমরা মেইন সেশনে ব্যাক করবো এবং আমি সবগুলো টার্মস এর ব্যাপারে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেবো। তো সেই সময় আপনারা এর মধ্যে কাগজ কলম হাতের কাছে নিয়ে রাখেন, যদি কোনো কিছুর ব্যাপারে আপনাদের নোট রাখতে হয় আপনারা বিলকুল নোট রাখতে পারবেন। আপনাদের 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আপনারা আনমিউট করে কথা বলা শুরু করতে পারেন প্রতিটা বিষয় নিয়ে।
হ্যালো, তো আছেন? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, মাইলস্টোনটা কি আপনার মনে আছে? আচ্ছা, আমার সবকিছু মনে আছে, শুধুমাত্র মাইলস্টোনটা ধরতে পারছি না। Process of elimination, affirmative sentence to question, affirmative sentence to negative sentence. বাকি সবকিছুই তো স্যার কভার করেছে, আমার মনে আছে। উপরের গুলো তো হচ্ছে গিয়ে ওয়ে, কিভাবে কোশ্চেনের বের করবেন সেই অ্যাপ্রোচ গুলো সব লেখা আছে। উপরের গুলো তো স্যার সব শিখেছে, আর খালি রিভিউ করে রেখে দিলে হবে না, প্র্যাকটিস করতে হবে, তা না হলে আবার ভুলে যাবেন। পরীক্ষা দিবেন কবে? ও আচ্ছা, না আপনার এখনো দেরি আছে। ঠিক আছে সময় ভাই, আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে সামনে। হ্যাঁ, পরীক্ষা দিব, তো প্র্যাকটিস করে পরীক্ষা দিব। হ্যাঁ, প্রিপারেশন আমরা দুজন প্রিপারেশন নিচ্ছি টুকটাক, গ্রুপ করে দেখি কোথায় মুভ, ইউরোপ অথবা ইউরোপের আশপাশে যেখানে হয় আর কি। আইএলটিএসটা তো হচ্ছে ম্যান্ডেটরি, সেটা আগে দিয়ে নেই। যেসব জায়গায় কান্ট্রি বন্ধ হয়ে গেছে সেই সব তো আমরা জানি, কোন কোন কান্ট্রি বন্ধ হয়ে গেছে, সেসব জায়গায় তো আর ট্রাই করবো না। ডে বাই ডে সবকিছু কঠিন হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব যাদের যে সেই বাইরে যাওয়ার ইচ্ছা তারা আইএলটিএস দিয়ে ট্রাই করে করা উচিত। ভাইয়া আমার সব কিছু রেডি আছে, আমার শুধু আইএলটিএস দিতে হবে, আমার সব কিছু এভরিথিং আলহামদুলিল্লাহ সব কিছু রেডি আছে, এগুলোতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ ডিসাইড করে ফেলছি, হোক আর কি আর কি, ডিসাইড মোটামুটি করছি, অপশন তো একটু রাখতেই হয়। সবকিছুই আবার আলহামদুলিল্লাহ রেডি আছে, শুধুমাত্র আয়েলটিএস আরে দেশের বাইরে ইয়া করতে গেলে তো হচ্ছে গিয়ে পেপারস আরো লাগে, আরো কিছু পেপারস রেডি করতে হবে, মানে অনেক পেপারস চাই, অন্যান্য কিছু কিছু কান্ট্রিতে অনেক পেপারস চাই, খুবই এক্সপেরিয়েন্সের অনেক কাগজপত্র চাইছে আর কি, সেগুলো রেডি করতে হবে। সময় শেষ।
Recording in progress. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আপনাদের এখানে কোন কোন টার্মস গুলোর ব্যাপারে প্রশ্ন আছে বলে আপনারা মনে করছেন? আমি আপনাদেরকে একটু চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আমি সবগুলো নিয়েই কথা বলবো, বাট আপনারা আমাকে একটু জানাতে পারেন যে কোনগুলো বিষয়ে আপনাদের কনফিউশন আছে বা কোনগুলো মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 লিখলে চলবে। প্রথমে টার্মস গুলোর ব্যাপারে আমাকে একটু, ফ্যাক্টরস গুলোর ব্যাপারে একটু আমাকে জানান। 4 and 6 affirmative sentence approach lowest to highest approach. ঠিক আছে, দিশানি অনেকদিন পর কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ মোটামুটি, একটু আমার টাইমিং নিয়ে প্রবলেম Yes, গেল sir. সব মিলে এখন মোটামুটি সেটেল আর কি। ফেব্রুয়ারি থেকে আর সমস্যা নেই। ওকে স্যার। স্যার আমাদের রাইটিং এর ক্লাসটা কি সরি ফ্রাইডে থেকে শুক্রবার থেকে শুরু হবে? হচ্ছে। হ্যাঁ Okay. শুক্রবার থেকে শুরু হচ্ছে। 4-6 আচ্ছা ঠিক আছে, 4 আর 6 এর ব্যাপারে আমরা হচ্ছে ওকে। তো প্রথমত অ্যান্টিসিপেশন মেথডটাকে একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যান্টিসিপেশন মেথড হচ্ছে, একটু যদি দেখাই, এমনি যে একটা বই বের করে দেখান। তো প্রথমে আমরা আলোচনা করছি অ্যান্টিসিপেশন মেথড নিয়ে। অ্যান্টিসিপেশন মেথডে আমরা গ্যাপ ফিলিং এ হচ্ছে অ্যান্টিসিপেশন মেথডটা পাবো। অ্যান্টিসিপেশন মেথড হচ্ছে এই যে এই গ্যাপে আমরা হচ্ছে একটু অনুমানের চেষ্টা করছি যে এখানে কেমন ধরনের শব্দ বসবে। এটা আরো ছোট টাইপের, হ্যাঁ এটা। তো এখানে আমরা গ্যাপটাকে দেখে আগে পরের শব্দগুলোকে দেখে ট্রান্সপোর্টিং ড্যাশ টু রং আমরা একটু অনুমানের চেষ্টা করছি যে এখানে কেমন ধরনের শব্দ বসবে। এখানে একটা নাউন বসবে, তারপর পাস্টের কথা বলবে। আচ্ছা, যে শব্দটা বসবে সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এখানে প্লুরাল হওয়ার চান্স বেশি, কারণ এটার আগের অংশ প্লুরাল, এবং এটার প্রথম অক্ষর ভাওয়াল হবে নাকি কনসোনেন্ট হবে এটা আমরা হয়তো এখান থেকে অনুমান করতে পারছি না, কিন্তু সামনে যদি এ বা এন থাকতো তাহলে আমরা অনুমান করতে পারতাম যে এটার প্রথম অক্ষর ভাওয়াল হবে না কনসোনেন্ট হবে। তো এই জিনিসটাই হচ্ছে আসলে অ্যান্টিসিপেশন মেথড, বা এটাই হচ্ছে অ্যান্টিসিপেশন করা আসলে। দিস ইজ অ্যান্টিসিপেশন। ঠিক আছে, সবাই দেখুন তো তাহলে মনে পড়ছে কিনা এবার? এভরিওয়ান মনে পড়েছে আমাদের, তাই না? জি স্যার। ঠিক আছে, এটা ছিল আমাদের অ্যান্টিসিপেশন মেথড। রেকর্ডিং হচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ রেকর্ড হচ্ছে। অ্যান্টিসিপেশন মেথডের পরে এরপর আমরা দেখি প্রসেস অফ এলিমিনেশন। এটা খুব জনপ্রিয় একটা এবং খুবই জরুরি একটা আমাদের স্ট্র্যাটেজি। প্রসেসটি প্রযোজ্য হবে, সব ধরনের প্রশ্নে এটা লাগবে। তো প্রসেস অফ এলিমিনেশন দেখি, যে একটা যদি আমরা দেখি, which of the two of the following statement does the writer make about piracy in ancient Greece? Ancient Greece এর পাইরেসির ব্যাপারে কোন দুটো স্টেটমেন্টকে রাইটার বলেছেন? না, আপনি আগে প্যাসেজে যাবেন, গিয়ে দেখবেন পাইরেসি এন্ড গ্রিস নিয়েও কি বলেছে। বলার পর এখানে যখন আমরা অপশনস গুলো দেখতে যাচ্ছি, আমরা কারেক্ট অ্যান্সারটাকে না খুঁজে আগে খেয়াল করবো রং অ্যান্সার কোনগুলো, কারণ রং অ্যান্সার গুলোকে আমাদের খুঁজে বের করাটা, আইডেন্টিফাই করাটা ইজি হবে। তো আমরা খোঁজ করবো আগে রং অ্যান্সার গুলো। যখন আমরা রং অ্যান্সার গুলোকে পেয়ে যাচ্ছি, ওগুলোকে বাদ দিলে যেগুলো রয়ে যাবে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এলিমিনেশন শব্দটার মানে হচ্ছে বাদ দেয়া, রাইট? সো প্রসেস অফ এলিমিনেশনে আমরা আগে রং অ্যান্সার গুলোকে বাদ দিলে আমাদের কারেক্ট অ্যান্সারটা চলে আসে। এটা আমরা মাল্টিপল চয়েসে করি, এটা আমাদের ইনফরমেশন ম্যাচিং এই কোশ্চেনেও আমরা করি।
আমরা এটাকে করি হচ্ছে লিস্ট অফ হেডিংস এ। এমনকি আমরা লিসনিং টেস্টের সময় এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করি। প্রসেস অফ এলিমিনেশন, এখানে আমাদের প্রচুর প্রসেস অফ এলিমিনেশন হবে। What point does the writer make about misinformation in the first paragraph? আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়বো, দেখবো ওখানে মিস ইনফরমেশনের ব্যাপারে কি বলা আছে, দেন আমরা ওটার সাথে ম্যাচ করার চেষ্টা করব। ওকে, সো এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশন মোটামুটি এটাই, এটা আরো অনেক জায়গাতে ইউজ হয়, বাট এটা মোটামুটি এটা আর কি, মানে রাইট অ্যান্সারটা না খুঁজে আমরা আসলে রং অ্যান্সারটাকে খুঁজছি। এটাই যদি আমরা ফলো করি আমরা আসলে প্রসেস অফ এলিমিনেশনটা বুঝতে পারবো। সো প্রসেস অফ এলিমিনেশন আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি, রাইট? মনে পড়ছে আমাদের। এবার আমি তাহলে পরেরটায় যাচ্ছি। ট্রু নট গিভেন সলভ করার দুটো অ্যাপ্রোচ। একটা অ্যাপ্রোচের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু কোয়েশ্চেন। সো এটা আমাদের কখন লাগে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার এখন চেষ্টা করছি। এটার জন্য আমি একটা ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্ন দেখতে যাচ্ছি। চলুন আমরা একটা ট্রু ফলস নট গিভেন টাইপের প্রশ্ন বের করি। এটা একটা ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন টাইপের প্রশ্ন। তো ইয়েস নো নট গিভেন টাইপের প্রশ্ন যখন আপনি সলভ করছেন তখন আপনি প্রথমে প্রশ্নটাকে পড়বেন, তাই না? প্রশ্নটাকে আপনি নিচ্ছেন, ভালো করে পড়ে ফেলছেন। এই তো প্রশ্নটাকে আপনি পড়লেন। একজনকে ইনভাইট করি প্রশ্নটা পড়ার জন্য। কে পড়তে যাচ্ছেন? ওকে, সম্রাট পড়ো তাহলে। এই প্রশ্নটা কি লেখা আছে? ওকে, campaigns designed to correct misinformation. Correct মানে হচ্ছে মিসইনফরমেশনকে ঠিকঠাক করা, মানে ভুল ইনফরমেশন আছে ওটাকে ওরা হচ্ছে সঠিক ইনফরমেশন দিবে। উইল ফেল, এটা ফেল করবে। কি ফেল করবে? অ্যাচিভ করতে ফেল করবে। কি অ্যাচিভ করতে ফেল করবে? টু অ্যাচিভ দেয়ার পারপাস। কখন? ইফ পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাম। মানুষজন যদি না বোঝে তাহলে এই যে ক্যাম্পেইন যেটা রান করা হচ্ছে মিসইনফরমেশনকে কারেক্ট করার জন্য, সেই ক্যাম্পেইনটা কিন্তু ফেল করবে। কারণ মানুষজন বুঝতে পারছেন এটা, রাইট? মানুষজন না বুঝলে ক্যাম্পেইনটা ফেল করবে। এটা হচ্ছে বেসিক্যালি আলোচনা। নাও প্রশ্ন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু কোয়েশ্চেন এই অ্যাপ্রোচটাতে কিভাবে যাব? বা এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে প্রশ্নের রূপান্তর আমরা কেন করব? না আপনাদের মনে আছে কিনা যে যখন আমাদেরকে ট্রু ফলস নট গিভেন এর ট্রু আসলে কখন হচ্ছে? when the answer will be true. কখন অ্যান্সার আসলে ট্রু হয়? অ্যান্সার ট্রু হয় যদি স্টেটমেন্টের যে মানে এই স্টেটমেন্টটাকে আপনি যদি ইয়েস নো কোশ্চেনে রূপান্তর করেন এবং সেটার জবাব যদি আপনার ইয়েস আসে। মানে হচ্ছে ধরুন আপনার কোশ্চেন হচ্ছে এটা, কোশ্চেন হচ্ছে ক্যাম্পেইন উইল ফেল, এটা ধরেন আপনার প্রশ্ন। এটাকে কখন আপনি অ্যান্সার ট্রু দিবেন? কখন অ্যান্সার ট্রু হবে? আসলে এটার অ্যান্সার ট্রু হবে তখনই যদি আপনি প্রমাণ করতে পারেন প্যাসেজে গিয়ে এই কথাটাকে, will the campaign fail? Yes, এটা প্রমাণ করতে পারলে আপনার অ্যান্সার আসবে হচ্ছে ট্রু। কোশ্চেন বলেছে ক্যাম্পেইন উইল ফেল, আপনি যদি প্যাসেজকে প্রমাণ করতে পারেন উইল দ্য ক্যাম্পেইন ফেল এই কথাটার জবাব হচ্ছে ইয়েস, তাহলে অ্যান্সার হবে হচ্ছে
ট্রু, কেবলমাত্র তাহলেই অ্যান্সার হবে হচ্ছে ট্রু। সো যদি এখানে বলা থাকে ক্যাম্পেইন ডিজাইন টু কারেক্ট মিস ইনফরমেশন উইল ফেইল টু অ্যাচিভ দেয়ার পারপাস ইফ পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাম, এটা এটা হচ্ছে কাম উইল গো, এই কথাটাকে এভাবে লেখা যায়, I will go if you come। এটা একটা কন্ডিশনাল কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটো বাক্যকে যুক্ত করেছে ইফ এই কথাটা দিয়ে। তো আপনাকে বের করতে হবে এখানে যে দুটো বাক্য আছে সেই দুটো বাক্য আসলে কি। প্রথম বাক্য হচ্ছে ইফ পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড, দেম বলেছে তাই না? দেম জিনিসটা কি পরে এটাকে খেয়াল করবো। If people are unable to understand them, campaigns their purpose। কোন ক্যাম্পেইন? ক্যাম্পেইন যেগুলোকে করা হচ্ছে কারেক্ট টু কারেক্ট মিস ইনফরমেশন, এই ক্যাম্পেইন গুলো ফেল করবে যদি পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম, মানুষজন যদি বুঝতেই না পারে। এটাকে প্রশ্নতে কনভার্ট করতে হলে আপনি এইভাবে কনভার্ট করবেন, উইল দ্য ক্যাম্পেইন ফেল will the campaign fail, ক্যাম্পেইন গুলো কি ফেল করবে যদি পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম। এটা হচ্ছে প্রশ্নে রূপান্তর করা, ঠিক আছে? এখন আপনারা কি কেউ বলতে পারবেন এখানে তো দুটো বাক্য ছিল, আমি এই বাক্যটাকে কেন মানে প্রশ্নে রূপান্তর করলাম, কেন এই বাক্যটাকে আমি ফোকাস করলাম এই দুটো বাক্যের ভিতরে, কেন আমি ক্যাম্পেইন ডিজাইন টু কারেক্ট মিস ইনফরমেশন উইল ফেল টু অ্যাচিভ দেয়ার পারপাস এই সেন্টেন্সটাকে কেন আমি ফোকাস করলাম, কেউ কি বলতে পারবেন? এটা মেইন ক্লজ স্যার, মেইন ক্লজ। এটা মেইন ক্লজ, কিভাবে বুঝতে পারলেন জিনাত এটা মেইন ক্লজ? স্যার এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটারও তো সাবজেক্ট আছে, যে পিপল একটা সাবজেক্ট, এই যে এটা ভার্ব if- একটা হচ্ছে আর, স্যার এটা ইফ যুক্ত। এটা ইফ যুক্ত, এইটা হচ্ছে কারেক্ট জবাব। যে ইফ যুক্ত থাকার কারণে এটা আসলে সাবঅর্ডিনেট ক্লজ, জি স্যার। যার সাথে কনজাংশন আছে সেটা আমাদের মূল বক্তব্য নয়, মূল বক্তব্য আসলে এইটা। দিস ইজ দ্য মূল বক্তব্য, ক্যাম্পেইন উইল ফেল। সো এই জন্য আপনি যখন এটাকে কোশ্চেনে রূপান্তর করবেন, যদি ওদের মাল্টিপল অংশ যুক্ত থাকে, আপনাকে এটাও ফোকাস করতে হবে যে মেইন ক্লজ আসলে কোনটা, which one is the main clause। মেইন ক্লজটাকে আপনি আসলে ট্রু বা ফলস প্রমাণ করার চেষ্টা করবেন, এবং তাহলে এবং মেইন ক্লজ বুঝবেন কিভাবে, যার সাথে কনজাংশন নাই সেই আসলে মেইন ক্লজ, যার সাথে ইফ কনজাংশন, অলদো কনজাংশন, বিকজ কনজাংশন, তাই না, এগুলা যার সাথে নাই, যে অংশটুকুর সাথে নাই, সেই আসলে আমাদের মেইন ক্লজ। মেইন ক্লজেরকেই আপনি আসলে প্রশ্নে রূপান্তর করবেন। নাও উইল দে ফেল ইফ পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম, যদি এটার জবাব ইয়েস হয় তাহলে আপনার পুরো প্রশ্নের জবাব হবে হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু হয়। সো ট্রু ফলস নট গিভেন, কোন একটা স্টেটমেন্ট ট্রু কখন হয়, যখন আপনি ওই স্টেটমেন্টটাকে প্রশ্নে রূপান্তর করতে পারছেন এবং সেই প্রশ্নের জবাব ইয়েস হচ্ছে, তাহলেই কেবলমাত্র আপনি অ্যান্সারটাকে ট্রু দিতে পারবেন। আমি আরেকটা প্র্যাকটিস দেখাচ্ছি।
এ বলতে পারবে যে এই লাইনটার জবাব ট্রু কখন হবে? এনিওয়ান? এটাকে কি প্রশ্নে রূপান্তর করতে পারবেন কেউ? মাকসুদুল, এটাকে প্রশ্নে রূপান্তর করা যাবে কিনা? প্রশ্নের রূপান্তরের জন্য সবসময় খেয়াল করবেন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে এই বাক্যে? Will the tram run from airport to city center till midnight? এক্স্যাক্টলি। তো আপনি জিনাত হচ্ছে যেটা করেছে সে হচ্ছে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে এসেছে, উইল দ্য ট্রাম। বাকি অংশ সে সেম রেখেছে। মিডনাইট। এখন দেখা গেল যে আপনি বাক্যে যেটা পড়ছেন প্যাসেজে সেটার উপর বেস করে আপনি এখন বলতে পারলেন যে হ্যাঁ ট্রাম মিডনাইট পর্যন্ত রান করবে, তখন আপনার অ্যান্সার হচ্ছে ট্রু। ইয়েস, ইট উইল, এটা রান করবে। যদি আমরা ইয়েস ইট উইল রান বলতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কোশ্চেনে রূপান্তর করে ইয়েস যদি বলতে পারি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ট্রু। দেখুন তো আপনারা সবাই এটা মোটামুটি বুঝতে পারলেন কিনা। তারপর আমি এই প্যাসেজের এই কোশ্চেনটার সাথে মিল রেখে একটা প্যাসেজ দিব, আপনারা দেখে আমাকে বলবেন যে এটাকে আপনারা ইয়েস বলতে পারছেন কিনা। প্রশ্নের রূপান্তর করে ইয়েস। Will the campaign fail if people are unable to understand them? দেখা যাক প্যাসেজে কি আছে। কোথায় যেন এটা ছিল, মিসইনফরমেশন, ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন। The tips is to campaign. এখান থেকে এটা একটা অ্যান্সার আছে, দেখা যাক আপনারা ধরতে পারছেন কিনা। Will the campaign fail if people are unable to understand them? এই প্রশ্নটার জবাব এখান থেকে আপনারা পাচ্ছেন কিনা। চলেন দেখতে আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে আলোচনার জন্য পাঠাই, দেখা যাক আপনারা বের করতে পারছেন কিনা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি এটা আমার কাছে অনেক কঠিন লাগতেছে। Which requires the direct photo sensitize, আমি অনেক ওয়ার্ড
মানে কি তো audience to the possibility and that some audience might be and everyone. এটা কি লাস্টের লাইনটা দেখে বললেন ভাইয়া না? হ্যালো, এই যে some audiences might be unaware, তারপরে যে campaign to correct misinformation even if company will request research and planning to accomplish necessary reach and frequency. হ্যাঁ মনে হয় এটাই হবে। Students need to be able to comprehend them, which require either 4 to 4 answers in words that are necessary. Predicate and sensitize audiences to the possibility of misinformation. Audience to the possibility of misinformation. Paul, Recording in progress. Any answer? Campaign কি ফেল করবে? What do you think? স্যার ক্যাম্পেইন ফেল করবে কিনা সেটা তো স্যার বোঝা যাচ্ছে না। ওখানে তো মানে এই যে সেন্টেন্সটা এখানে আছে আচ্ছা শাহানা, ব্যাখ্যার জন্য না, ইয়েস অর নো, ইয়েস অর নো বলা যাচ্ছে কি আচ্ছা এখানে? না নো এখানে মাকসুদ ইয়েস বলা বলা যাচ্ছে? যাচ্ছে না। দিশানি, সম্রাট, যাচ্ছে না। জিনাত, স্যার। what do you think? বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। ওকে, আচ্ছা এখানে আমরা একটু তাহলে পড়ে দেখি। This leads to our third observation. A campaign to correct misinformation, if is rhetorically compelling, require resources and planning to accomplish necessary reach and frequency. For correcting information to be persuasive, audience needs to be able to comprehend them, which required either effort in a ways accessible or effort to educate and sensitize audience to their possible of misinformation. Okay, now এখানে একটা শব্দ আছে আন্ডারস্ট্যান্ড এর সিনোনিম। আন্ডারস্ট্যান্ড এর একটা সিনোনিম আছে, কেউ কি এটাকে নোটিস করতে পেরেছেন? আন্ডারস্ট্যান্ড এর সিনোনিম কোন শব্দটা? জি স্যার, জি স্যার, Sensitive. পারসুয়েসিভ। না, আন্ডারস্ট্যান্ড এর Sensitive. সিনোনিম হচ্ছে স্যার Comprehend. হ্যাঁ, আমরা Comprehend. ছোটবেলায় কম্প্রিহেনশন পড়েছি না, রিডিং কম্প্রিহেনশন মনে আছে? হ্যাঁ, মনে আছে। কম্প্রিহেনশন শব্দটা মানে কিন্তু আন্ডারস্ট্যান্ড। আমরা এটাকে একটু লিখে রাখি। Comprehend. কম্প্রিহেন্ড আমার খুব পছন্দের একটা শব্দ। কম্প্রিহেন্ড এর মিনিং হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আপনারা খেয়াল করেননি কিন্তু আমি প্রায় লেকচারের মধ্যে কম্প্রিহেন্ড বলি। আমি বলি যে আপনারা সবাই কি কম্প্রিহেন্ড করতে পারছেন কিনা, মানে হচ্ছে বুঝতে পারছেন কিনা। আন্ডারস্ট্যান্ড, কম্প্রিহেন্ড মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। যেহেতু আপনি আন্ডারস্ট্যান্ডের একটা সিনোনিম পেয়ে গেছেন, তার মানে একটা হাই চান্স যে সম্ভবত এটার অ্যান্সার ইয়েস হবে। তাহলে আরেকটু আমরা খেয়াল করি, ক্যাম্পেইন ফেইলের সাথে কোনো কথা আছে কিনা। অ্যাকচুয়ালি আছে, শব্দটা হচ্ছে পারসুয়েসিভ। ক্যাম্পেইনটাকে পারসুয়েসিভ হওয়ার জন্য অডিয়েন্সকে কম্প্রিহেন্ড করতে হবে। পারসুয়েসিভ শব্দটার মানে হচ্ছে কনভিন্সিং। পারসুয়েসিভ সাথে কিন্তু ফেইল বা সাকসেস সরাসরি কানেক্টেড না। পারসুয়েসিভ মানে হচ্ছে কনভিন্সিং। না, এখন প্রশ্ন হচ্ছে পারসুয়েসিভ মানে কনভিন্সিং, ঠিক আছে, এটার সাথে ফেইল বা মানে কি বলে, ফেইল এর উল্টা শব্দটা কি, সাকসেসফুল, এ দুটোর আসলে কানেকশন নাই। কিন্তু আমরা কোন ক্যাম্পেইনের কথা বলছি? আমাদের ক্যাম্পেইনটাই হচ্ছে
ক্যাম্পেইন টু কারেক্ট মিস ইনফরমেশন, মানে মিস ইনফরমেশনকে কারেক্ট করার, এটা যে ঠিক করা, আপনার ভুল ইনফরমেশন আছে, ইনফরমেশনটাকে ঠিক করে দিবে। এই যে ঠিক করে দিবে মানে হচ্ছে এখানে একটা বিশ্বাসের কথা আসতেছে, যে আমরা বিশ্বাস করতেছি না যে এই তথ্যটা সত্য না মিথ্যা। তার মানে এই ক্যাম্পেইনটা পারসুয়েসিভ হওয়ার মানেই হচ্ছে ক্যাম্পেইনটা আসলে সাকসেসফুল হওয়া। এই যে, এবং আরো একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে অ্যাকমপ্লিশ, নেসেসারি রিচ এন্ড প্ল্যানিং টু অ্যাকমপ্লিশ, অর্জন করা আর কি। সো এই ক্যাম্পেইনটা যদি আমরা ওই যে কম্পেলিং একটা কথা বলছে, কম্পেলিং ও হচ্ছে পারসুয়েসিভের সিনোনিম আর কি। কম্পেলিং মানেও হচ্ছে কনভিন্সিং। তো কারেক্টিং মিস ইনফরমেশনের যে ক্যাম্পেইনটা, এটাকে কম্পেলিং হতে হবে। আর এটাকে কম্পেলিং বা পারসুয়েসিভ হতে হলে, মানে হচ্ছে সফল হতে হলে, অডিয়েন্সকে সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, কম্প্রিহেন্ড করতে হবে। তাহলে এবার আসে আমাদের এই কথাটা, উইল দ্য ক্যাম্পেইন ফেল ইফ পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দেম। ক্যাম্পেইনটাকে পারসুয়েসিভ হতে হলে মানুষজনকে সেটা বুঝতে হবে। তাহলে যদি মানুষজন না বোঝে, ইফ অডিয়েন্স যদি এটাকে কম্প্রিহেন্ড না করে, তাহলে কি হবে বলুন তো? সফল হবে না, পারসুয়েসিভ হবে না বা সাকসেসফুল হবে না। তাহলে এবারে আসলে কি প্রশ্ন, উইল দ্য ক্যাম্পেইন ফেল ইফ দ্য পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাম? ইয়েস বলা যাচ্ছে? জি স্যার। এটা জবাব আসলে ইয়েস বলা যাচ্ছে। তাহলে এখানে আমাদের জন্য একটা ক্লু ছিল বা আমাদের জন্য ইম্পর্টেন্ট শব্দ ছিল যে কম্প্রিহেন্ড। তো আজকে আমরা এটা জেনে রাখলাম, নেক্সট টাইম এটা দেখলে আপনাদের কিন্তু আর আপনারা ভুলবেন না, আপনাদের তখন মনে পড়বে যে আচ্ছা কম্প্রিহেন্ড শব্দটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড এর কাছাকাছি, তাই না? এটা আমরা পরবর্তীতে মনে রাখতে পারবো। এই কারণে সেনসিটাইজ মানিফেস্ট, কোনটা? এই যে সেনসিটাইজ, সেনসিটাইজ মানে হচ্ছে সেন্সে আনা আর কি, মানে মানুষজনের ভিতরে সেন্স নিয়ে আসা। ইনসেনসিটিভ মানুষকে সেন্সিটাইজ করা হয়, মানে ব্রিংিং ইনটু সেন্স। সুন্দর একটা শব্দ তো, সেন্সিটাইজ। এটা হচ্ছে একটা ভার্ব, এর মানে হচ্ছে bring sense, পিপলের মধ্যে সেন্স নিয়ে আসা। ওকে, সেন্সিটাইজ মানে হচ্ছে ব্রিং সেন্সেস টু পিপল, মানুষের কাছে সেন্স নিয়ে আসা। ওকে, আচ্ছা, তাহলে এইটা আমাদের গেল হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু কোয়েশ্চেন এর ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। সো এটা একটা কথা ছিল যে অ্যানসারটা কখন ট্রু হবে, যদি আমরা আমাদের যে প্রশ্নটা আছে সেটাকে ইয়েস বলতে পারি, মানে এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করব করে আমরা এটাকে ইয়েস যদি বলতে পারি, তাহলে অ্যানসার আসবে হচ্ছে ট্রু। এটাই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু কোয়েশ্চেন এর স্ট্রাকচার। চলুন আবার আমরা একটু দেখব। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স, ট্রু ফলস নট গিভেন, এটাই আপনাদের একটা কোয়ারি ছিল যে এটা আপনারা অনেকেই হচ্ছে একটু কনফিউজড ছিলেন। আমি এটাকে আপনাদের কারেক্ট করে দিচ্ছি। নাও অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স, এটাও আমাদের ট্রু ফলস নট গিভেন এরই আরেকটা স্ট্রাকচার। তো যখন আপনি তো একবার করে একটা বাক্যকে ভেবে ফেললেন যে এটা ট্রু কখন হবে, রাইট? ইফ ইউ ক্যান কনভার্ট ইট ইনটু আ কোয়েশ্চেন and answer it as true, yes, then the answer will be true. Now, what if and in which circumstances the question or the answer would be false? Now, let's look at that. Answer কখন false হবে? When the answer is false. When the answer will be false. Answerটা false কখন হবে? অ্যান্সারটা ফলস হবে যদি আপনি প্রশ্নটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করে প্রমাণ করতে পারেন। তো ধরেন আপনি একবার ট্রাই করলেন, উইল দিয়ে আপনি প্রশ্ন করলেন, এটাকে আপনি ইয়েস বলতে পারলেন না, এটাকে ইয়েস বলা যাচ্ছে না, যে এটা কি কমপ্রিহেন্ড করবে না, এটা আপনি ইয়েস বলতে পারছেন না, সাথে সাথেই কিন্তু অ্যান্সার ফলস হচ্ছে না। তো তখন আপনি চিন্তা করবেন যে এটাকে আমি দেখি তো ফলস করার জন্য নেগেটিভ সেন্টেন্স এর রূপান্তর করা যায় কিনা।
যেমন আরেকটা ট্রু ফলস নট করেন আমরা যদি দেখি, attempts to teach elementary school students about misinformation has been opposed. এলিমেন্টারি স্কুলের যে স্টুডেন্টরা আছে তাদেরকে যখন অ্যাটেম্প নেওয়া হয়েছিল যে তাদেরকে মিস ইনফরমেশনের মানে ব্যাপারে শেখানো হবে, সেই অ্যাটেম্পটা অপোজড হয়েছিল, মানে সেই অ্যাটেম্পটার বিরুদ্ধে স্ট্যান্ড দাঁড়ানো হয়েছিল। আমরা এখন একটু দেখবো যে কোন একটা স্টেটমেন্টকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে পারি। ফর ইনস্ট্যান্স একটা বাক্য আমি বলছি, ধরুন আমরা বললাম হচ্ছে attempts to teach have been attempts to teach you have been opposed. বলুন তো এটার মানেটা কি? এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এটার মানে হচ্ছে আপনাকে শেখানোর যে চেষ্টাটা সেটার বিরুদ্ধে লোকজন দাঁড়াইছে, যে না আমি শিখবো না, এরকম একটা ব্যাপার না। এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, কিভাবে করব কারো কোনো মনে আছে? এটাকে কিভাবে নেগেটিভ করা যেতে পারে? ভার্বকে খুঁজতে হবে, তাই না? অ্যাটেম্প টু টিচ, এটার কিন্তু মেইন ভার্ব এখনো নাই, ইউ পর্যন্ত আমরা সাবজেক্ট, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। কে বলতে পারবে এই বাক্যটার মেইন ভার্ব কোনটা? এনিওয়ান? মেইন ভার্ব Opposed. অপোজড হ্যাঁ, Opposed. অপোজড হচ্ছে আমাদের মেইন ভার্ব, কারেক্ট। তাহলে এবং হ্যাভ বিনটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাই না? মেইন ভার্ব হচ্ছে অপোজড আর হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আই ইট রাইস, এটা নেগেটিভ হচ্ছে আই ডোন্ট ইট রাইস। আই এম ওয়ার্কিং, নেগেটিভ হচ্ছে আই এম নট ওয়ার্কিং। তাহলে অ্যাটেম্প টু টিচ ইউ হ্যাভ বিন অপোজড, এটার নেগেটিভটা কি হবে সবাই? Have you not been opposed? কারেক্ট লাইনে আপনি আছেন, হ্যাভ বিন নট অপোজড বা হ্যাভ নট বিন, No. এটা হচ্ছে আমাদের নেগেটিভ। সো attempt to teach you have been opposed, এটা নেগেটিভটা হচ্ছে attempt to teach you have not been opposed. সো কখন এটাকে ফলস হবে এই স্টেটমেন্টটাকে? এক নম্বরটা ফলস হবে যদি আপনি প্যাসেজে গিয়ে 2 নম্বর কথাটাকে প্রমাণ করতে পারেন। তো সবাই আমাকে বলুন তো দেখি, attempt to teach elementary students school students about misinformation have been opposed, এটা কখন ফলস হবে? কোন তথ্যটা যদি প্যাসেজে পাই এটার অ্যান্সার ফলস হবে? কেউ বলতে পারবে? স্যার গ্রান্টেড হলে ফলস হবে। সরি আরেকবার। গ্রান্টেড, এটা যদি, এটা তো অপোজ করেছে, গ্রান্টেড যদি হয় তাহলে এটা ফলস হবে। না, এইভাবে চিন্তা করতে বলিনি। আপনি যখন ভাবছেন আপনি তখন এক্সাক্ট ওয়ার্ডটা ভাববেন না, আপনি শুধু ভাববেন এটাকে নেগেটিভ কিভাবে হবে। প্যাসেজে গিয়ে আপনি তখন দেখবেন এটার যে নেগেটিভ হ্যাভ নট বিন অপোজড কে অনেক ভাবে বলা যেতে পারে, অনেক ধরনের ভোকাবুলারি থাকে। আপনি অপোজিট ভোকাবুলারিটা খুঁজবেন না, হ্যাঁ, কারণ অপোজিট ভোকাবুলারি কোনটা আসবে আপনি জানেন না। আপনি সিম্পলি চিন্তা করবেন আই ইট রাইস, এটার বদলে আমাকে প্রমাণ করতে হবে আই ডোন্ট ইট রাইস। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে attempt to teach elementary school student about misinformation has been opposed, এটার নেগেটিভ ভার্সনটা কি হবে? নট বিন, নট have not been opposed.
আপনি অনেক ভাবে এই তথ্যটা পেতে পারেন যেখানে প্রমাণ করবে যে হ্যাভ নট বিন অপোজড। এক্সাক্ট ওয়ার্ডটা অনেক রকম হতে পারে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনি সিম্পলি চিন্তা করবেন আমাকে গিয়ে প্রমাণ করতে হবে যদি এটা ফলস হয় যে হ্যাভ নট বিন অপোজ। আচ্ছা, আমি ফলস দেওয়ার আগে একবার চিন্তা করবেন যে ফলস দিচ্ছি, তার আগে একবার চিন্তা করি আসলে আমি কি এটা প্রমাণ করতে পেরেছি যে হ্যাজ নট বিন অপোজড, এটা আমি প্রমাণ করতে পেরেছি কিনা। যদি হ্যাভ নট বিন অপোজ প্রমাণ করতে পারেন তাহলেই কেবলমাত্র এটার অ্যান্সার আপনি ফলস দিবেন। কথাটা বোঝা যাচ্ছে সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি এই ব্যাপারে কি বলেছে। অ্যাটেম্প্ট টু টিচ এলিমেন্টারি স্কুল স্টুডেন্ট অ্যাবাউট মিস ইনফরমেশন, এই রিলেটেড কথা কি বলেছে। লেটস চেক মেসেজ। এই যে এলিমেন্টারি স্কুল, আবার আপনাদের ব্রেকআউট রুমে নিচ্ছি। চলুন ব্রেকআউট রুমে আমরা জয়েন করি। ইনফরমেশন এর ভিতরে আপনি এই প্যাসেজ থেকে তথ্য দিয়ে 38 নম্বরকে ফলস বলতে পারছেন কিনা আপনার নিজেদের ভিতরে একটু কথা বলে নিন। Sound. Distinguish between demonstrably false stories and those in fact when scanning and processes return. হ্যালো আপু, হ্যালো। জি আপু, চিনাত আপু ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা তো মনে হচ্ছে যে দাঁড়ায় নাই নাকি এটার বিরুদ্ধে? না, অপোজের কথা কোথায় বলছে একটু তাই তো। Fake news, people do not distinguish between demonstrably false stories and এখানে বলছে attempt to teach elementary school student about misinformation has been opposed. মিসইনফরমেশনটা স্টুডেন্টরা অপোজ করছে, সেটাই তো বলা হয়েছে। আর হচ্ছে আর্লি এলিমেন্টারি স্কুল Recording in progress. আপনারা কি এটাকে ফলস বলতে পারছেন সবাই?
জাতিকে আমার কথা শুনতে পেয়েছে? স্যার শুনতে পেয়েছি, আমাদের ব্রেনটা ঠিক মতো কাজ করছে না, হচ্ছে না, আচ্ছা, মানে বুঝতে পারছি না না, না আসলে। প্রশ্নটা তো সোজা। এটাকে প্রশ্ন সোজা। হ্যাজ নট বিন বলা যাচ্ছে কিনা, যে হ্যাজ নট বিন অপোজড বলা যাচ্ছে? ওকে, না চলেন স্যার, আমরা করে দেখি। Some না স্যার audience বলা might be unaware of the potential for misinformation, also suggests that the utility of media literacy for as early as elementary school. Even with journalists and scholar pointing to the phenomenon of fake news, people do not distinguish between demonstrably false stories and those based in fact when scanning and processing with written information. এগুলোর মধ্যে মানুষজন আলাদা করতে পারে না। অপোজের কোনো কথা বলেছেন? না বলিনি স্যার, স্যার না বলিনি, এটাই পাইনি আর কি। হ্যাজ নট বিন অপোজড পাননি, রাইট? তার মানে যেহেতু হ্যাজ নট বিন অপোজড পাননি, এটাকে ফলস বলা যাবে না। এটাকে কি ট্রু বলা যাবে? ইয়েস, অ্যাটেম্পট টু Yes. টিচ এলিমেন্টারি হ্যাজ বিন অপোজড হয়েছিল। এরকম কোন তথ্য কি পেয়েছেন? স্যার এই দুইটা নিয়ে না কিরকম না, যেন স্যার। একটু গুলাই যাচ্ছে। খুব সোজা হিসাব, ইয়েসও বলতে পারছেন না, নো বলতে পারছেন না, হ্যাঁ, বাস, তাহলে নট Not গিভেন হবে given? অ্যানসার। এটা নিয়ে তো সময় নষ্ট করার কিছু নাই, সোজা হিসাব। চিন্তা করবেন এটাকে ইয়েস বলা যাচ্ছে কিনা। ইয়েস, attempt to teach primary school student has been opposed. Opposed এর কোনো সিনোনিম বা কোনো প্রমাণ যে এলিমেন্টারি স্কুলের বাচ্চাদেরকে ইনফরমেশন পড়ানোর সময় অপোজ করা হয়েছিল, বাধা দেয়া হয়েছিল? কোনো বাধা দেয়া হয়নি। বাধা দেওয়া হয়েছে এরকম কোনো তথ্য পাননি। আবার এটা যে বাধা দেওয়া হয় নাই, হ্যাজ নট বিন অপোজ, সেটাও প্রমাণ করতে পারছেন না, সোজা হিসাব। তাহলে আপনি ট্রু দিতে পারলেন না, ফলস দিতে পারলেন না, এই হচ্ছে ব্যাপার। অ্যান্সার তো আরেকটা আছেই, তাই না? আনসার তো আরেকটা আছে, সেটা হচ্ছে নট গিভেন। হ্যাঁ। যখন আপনি ট্রু এবং ফলস দিতে পারছেন না, তখন আপনি অ্যান্সার দিবেন হচ্ছে নট গিভেন। যেমন এটার Not অ্যান্সার given. হচ্ছে নট গিভেন। এই কারণে এটা অ্যান্সার নট গিভেন, কারণ এটাকে আপনি নেগেটিভ বলতে পারেননি। এটা যে নেগেটিভ অংশটুকু, সেটা এখানে আপনি প্রুফ করতে পারেননি যে attempting to teach has not been opposed, অপোজ যে হয় নাই সেই কথাটাও প্রুফ করা যাচ্ছে না। এই কারণে এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। সো এটা ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে কনভার্সনের প্র্যাকটিস। এটা ছিল আপনাদের 4 নম্বরের প্রশ্ন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স। তো আপনারা কি আমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স তৈরি করে বলতে পারবেন? আই ইট রাইস, নেগেটিভ কি সবাই? I don't eat rice. I don't eat rice. Very good. I eat bread, negative কি? I don't eat bread. Exactly. সোজা হিসাব। I have never eaten rice. এটার অপোজিটটা কি হবে? I eat rice. I ate I have eaten rice. I have eaten rice. হ্যাঁ, I have eaten rice. I have never eaten rice এর অপোজিট হচ্ছে yes, I have eaten rice. I have eaten rice. ওকে, নাও এই পর্যন্ত আমরা পড়লাম। 5 নম্বর ছিল হচ্ছে ফোর্থ সেন্টেন্স অ্যাপ্রোচ। এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আমরা প্রথম 4 সেন্টেন্স পড়ে অ্যান্সারটাকে বের করার চেষ্টা করব। প্রথম 4 সেন্টেন্স পড়ে আপনি এটার কি বলে জিনিসটাকে জিস্টটা ভাবার চেষ্টা করবেন। 4 সেন্টেন্স থেকে এটার জিস্টটা কি আসতেছে, আমরা এটাকে একটু দেখে রাখি। না, লিস্ট অফ হেডিংস আমরা যদি একটু খুঁজি কোথায় আছে, চলুন দেখা যাক। এখানে কোনো লিস্ট অফ হেডিংস মনে হয় নাই। জেনারেল ট্রেনিং একটা ছিল জিটি একটা।
আমি একটা কোশ্চেন করতে পারি? জি বলুন। যে ওই আগের যে কোশ্চেনটা ছিল স্টুডেন্ট নিয়ে, তো ওখানে যে স্টেটমেন্টটা ছিল সেখানে স্টুডেন্ট ছিল, এখন কোশ্চেনে যদি থাকে আর অ্যান্সারে যদি স্টুডেন্টের জায়গায় মানে অন্য কোনো একটা কারো নাম থাকে, লাইক স্টুডেন্ট না অন্য কোনো একটা প্রপার নাউন থাকলো, তাহলে তখন কি সেটা ফলস হবে? ফলসের যদি ক্ষেত্রে এটা থাকে। প্রযোজ্য না। এই মানে আচ্ছা। তথ্যটা বা এই টার্মটা ফলস এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, মানে ফলস হবে কি হবে না এটা প্রশ্ন এইভাবে দেওয়া যাবে না। ফলস হবে কিনা সেটা আচ্ছা। প্রমাণ করার জন্য আপনার যে স্টেটমেন্টটা আছে সেটাকে না মানে সেটা বিপরীত কথাটা প্রমাণ করতে পারছেন কিনা সেটা হচ্ছে আসলে মূল ও, লক্ষ্য। এখন যদি এরকম হয় যে ওই সে লোকটার নামই আসলে স্টুডেন্টদের একজন নাম যেটা আগে মেনশন করা আছে, তাহলে আপনার হচ্ছে yes হয়ে যাবে। তো আপনি যতটুকু তথ্য দিলেন এই তথ্যটুকুর মধ্যে থেকে অ্যান্সার আসলে বলা পসিবল না। আচ্ছা ঠিক আছে। আপনাকে খোঁজ করতে হবে যে জাস্ট আপনি আমাকে ডিফারেন্টলি সেন্টেন্স বলতে পারেন, তাহলে আমি আপনাকে হয়তো বলতে পারবো। আগের সেন্টেন্স বলতে কি এটাকে বোঝাচ্ছিলেন? জি স্যার, ওই যে ওখানে স্কুল স্টুডেন্টস এর কথা বলা আছে, তো আমি বলছিলাম যে স্টুডেন্টের জায়গায় যদি অন্য কোনো প্রপার নাম থাকতো তাহলে এটা তো ক্লাশ করতো, তাহলে এটা ফলস। আপনি কি একটু লিখে দেখাতে পারবেন? লিখে দেখালে আমি আপনাকে বোঝাতে পারবো আর কি। আচ্ছা সেন্টেন্সটাকে আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি ওটাকে কপি করে লিখে দেখাতে পারেন। জি। আমি আপনাকে লিখে দিচ্ছি চ্যাট বক্সে, আপনি ওটা কপি করে একটু এডিট করে আমাকে দেন, তাহলে আপনার লেখা থেকে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো। Attempts which এটা হচ্ছে ধরুন আমাদের বাক্যটা, এই বাক্যটার আমি আপনাকে চ্যাট বক্সে দিচ্ছি, কিভাবে এডিট করতে চাচ্ছেন আমাকে বলেন, আমি ওটা দেখে আপনাকে বুঝিয়ে দিতে পারবো যেটা অ্যান্সারটা ট্রু হবে নাকি ফলস হবে। মিনওয়াইল আমরা ট্রু ফলস মানে লিস্ট অফ রিডিংস একটা পেয়েছি, ওটার দিকে আমরা একটু যাচ্ছি। বাকিরা খেয়াল করুন। ফোর্থ সেন্টেন্স অ্যাপ্রোচটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি। ফোর্থ সেন্টেন্স অ্যাপ্রোচ হচ্ছে কোন একটা প্যাসেজের পুরোটা না পড়ে প্রথম 4 সেন্টেন্স পড়ে এটার হেডলাইন কোনটা হবে সেটা বের করার একটা চেষ্টা করা। যেমন এই বাক্যটার ক্ষেত্রে আমরা হচ্ছে বা এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে আমরা 4টা সেন্টেন্সকে দেখব, 1 2 3 4। এই 4 সেন্টেন্স আমরা পড়বো, পড়ে আমরা এটার জিস্ট ভাববো। জিস্ট মানে হচ্ছে ওভারঅল সামারি আর কি। তো জিস্ট ভেবে আমরা হচ্ছে ওই জিস্টের সাথে ম্যাচ করার চেষ্টা করবো কোন একটা অপশন মিলছে কিনা। যেমন এখানে কি বলছে, ল্যাঙ্গুয়েজ অলওয়েজ চেঞ্জেস, ল্যাঙ্গুয়েজ সবসময় পরিবর্তিত হয়ে যায়। দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ কনস্ট্যান্ট অ্যাবাউট ইট। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অল্প কয়েকটা যে মানে ধ্রুব ব্যাপার আছে, সেই ধ্রুব ব্যাপারের একটা হচ্ছে এটা। But it's arguably changing at a faster rate now. এটা বর্তমানে আগের তুলনায় অনেক দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। At any previous moment in the history, an emoji, a set of picture characters that people used to punctuate their online correspondence, are at the forefront of this frenzy for change. তার মানে এটা বর্তমানে অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ইমোজি হচ্ছে এই চেঞ্জের ব্যাপারে একটা নেতৃত্ব দিচ্ছে। সবাই কয়েকটা সেন্টেন্স একটু খেয়াল করুন। এই লাইনটাকে খেয়াল করুন। এই 4টা সেন্টেন্সের উপরে বেস করে আপনি হচ্ছে প্রথমত বাকি অংশ না পড়ে এইটুকুর উপর বেস করে আপনি একবার ট্রাই করবেন যে হেডলাইন ম্যাচ করা যাচ্ছে কিনা। এটাকে আমি বলছি ফোর্থ সেন্টেন্স অ্যাপ্রোচ। তো যদি যায় তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। কিছু ক্ষেত্রে, অল্প কিছু ক্ষেত্রে আপনি এই 4 সেন্টেন্স থেকে পাবেন না, ওইটাকে বাইপাস করে বাকিগুলোকে সলভ করতে থাকবেন, কারণ বাকিগুলো আপনি আসলে পেয়ে যাবেন। আপনার একটা সেটে লিস্ট অফ হেডিংস এ যতগুলো থাকবে অধিকাংশের অ্যান্সারে আপনি প্রথম 4 সেন্টেন্স পড়ে পেয়ে যাবেন। যে অল্প কয়েকটাকে পাবেন না সেগুলোকে বাইপাস করে এগোতে থাকবেন, কারণ তাতে আপনার অপশনস কমে যেতে থাকবে। লিস্ট অফ হেডিংস এর যে অপশনস গুলো আছে A B C D কয়েকটা অপশন কমে যেতে থাকবে, কারণ বাকিগুলো অ্যান্সার হয়ে যাবে।
দেন একটা বা দুটো যেগুলো অ্যান্সার 4 সেন্টেন্সে পাননি শেষে আবার ওগুলোকে ট্রাই করবেন, ততক্ষণ অপশন কমে আসলে আপনি দ্বিতীয়বার ট্রাই করলে এটার অ্যান্সার পেয়ে যাবেন। যেমন এখানে আমরা যদি দেখি, আপনি এই অপশনস গুলো যখন পড়ছেন তখন আপনি প্রসেস অফ এলিমিনেশন ফলো করবেন, রাইট অ্যান্সারের বদলে রং অ্যান্সার গুলোকে চুজ করে ওগুলোকে বাদ দিতে থাকবেন। Why emojis have a short life? Short life কেন আছে তা আমরা জানি না। Ways in which new emojis are designed and made available, কিভাবে নতুন ইমোজি গুলোকে ডিজাইন এবং মেড করা হচ্ছে আমরা জানি না। How words and emojis both fulfill new needs in our society, এটা হওয়ার চান্স অনেক বেশি। ওয়ার্ডস এবং ইমোজির ক্ষেত্রে বলছে how emojis are regarded in different ways by different culture, কালচারের কথা পড়েননি। The use of emojis in different field and what this means for us, বিভিন্ন ফিল্ডের কথা এখানে বলেনি। দ্য র্যাপিড স্প্রেড অফ নিউ ওয়ে অফ ইন্টারেক্টিং, এটাও হইতে পারে, র্যাপিড কথাটার একটা সিনোনিম এখানে আছে। এন্ড হাউ এন্ড ওয়্যার ইমোজিস ওয়ার ফার্স্ট ইনভেন্টেড, কোথায় ফার্স্ট ইনভেন্টেড হয়েছে সেটা বলেনি। দ্য ভ্যালু অফ ইমোজিস ফর মেকিং ফিলিংস ক্লিয়ার, ক্লিয়ারের কথা এখানে আসলে বলেন। তাহলে অপশন হতে পারে 3 এবং 5। আপনি তখন হচ্ছে এই বাকিগুলোকে যে বাদ দিলেন, বাদ দিয়ে আপনি 3 আর 5 কে রাখবেন, দেখে 3 আর 5 এর মধ্যে একটাকে আপনি দ্বিতীয়বার আরেকবার চেক করে দেখবেন যে কোনটা আসলে আমার ভালো মতো মিলছে। আমি আপনাদেরকে একটু মিলিয়ে দেখাচ্ছি, কাছাকাছি দেখে। এভরিওয়ান, প্রথম 4 সেন্টেন্স আপনাদের কি মনে হয়, 3 হবে না 4 হবে? 3 হবে না 6 হবে? 6 হবে স্যার। ও লিখতে হবে তো, প্লিজ সবাইকে। ওকে, সো 6 rapid spread of new way of interacting, এবং that's the correct answer. 6 is the right answer. সো এটা কি আমরা বুঝলাম যে 4 সেন্টেন্স অ্যাপ্রোচটা এইভাবে আসলে কাজ করে। নাও meanwhile, true false not given a শানা ম্যাম একটা সেন্টেন্সের কথা বলেছেন, আমি সবার সাথে এটা কিন্তু আলোচনা করতে যাচ্ছি। দিস ইজ রাইট, অ্যাকচুয়ালি আপনারা এভাবে ভাববেন, তাহলে আপনাদের জন্য হচ্ছে সেন্টেন্স বা কোশ্চেন অ্যান্সার গুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। সো ধরুন এটা আমাদের প্যাসেজে দেয়া আছে, শানা ম্যাম তাই না? এটাই তো আপনি ভাবছিলেন যে এটা যদি প্যাসেজে দেয়া থাকে আর কোশ্চেন যদি হয় এইটা, তাহলে এটা attempt to teach elementary school student about misinformation has been opposed. প্যাসেজে আপনি দেখলেন attempt to teach high school students about misinformation has been opposed. প্রশ্ন হচ্ছে এবার আপনার অ্যানসারটা কি হবে? অ্যানসারটা দেওয়ার জন্য আপনি বেসিকে আবার ব্যাক করবেন। বেসিকটা কি? এটার অ্যানসার প্রথমে চিন্তা করবেন ট্রু হতে পারে কিনা। আর ট্রিশের অ্যানসার ট্রু হতে হলে আপনাকে প্রমাণ করতে হবে attempt to teach elementary school about misinformation has been opposed, এটাকে প্রশ্নে রূপান্তর করতে হবে। have attempt to teach elementary school student about misinformation been opposed? এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টদেরকে যখন মিসইনফরমেশনের জন্য টিচ করার চেষ্টা করা হলো সেটাকে অপোজ হয়েছিল? আপনারা আমাকে বলুন তো দেখি, এই লাইন থেকে এটাকে হ্যাঁ বলা যাচ্ছে কিনা সবাই, যে হ্যাঁ ইনফরমেশন শেখানোর যে অ্যাটেম্প সেটাতে অপোজ করা হয়েছিল, হ্যাঁ বলা যাচ্ছে? স্যার এটা তো নট গিভেন হলো, হ্যাঁ বলা যাচ্ছে না, রাইট। এবং নো, চিন্তা করবেন যে হ্যাঁ বা না বলা না গেলে অ্যান্সারটা আসবে হচ্ছে নট গিভেন। সো শানা ম্যাম এটার অ্যান্সার তাহলে কি আসবে, তাই না? এটাই তো আপনার কথা ছিল, রাইট?
এটা আপনার প্রশ্ন ছিল না? স্যার আমার প্রশ্নটা ছিল যে আপনি এটা তো এখানে ইনফরমেশনটা নেই, নট গিভেন। তো এটা যদি ইনফরমেশনটা এই যে সেন্টেন্সটা আমি দিয়েছি সেটা যদি এই প্যাসেজের মধ্যে থাকতো, আর যদি আমি কোশ্চেন এটাই এটা আপনাকে হতো। বললাম, আমি আপনাকে এটাই মাত্র বললাম, এটা যদি প্যাসেজে থাকে, এটা প্যাসেজে আছে, আর এটা হচ্ছে আপনার প্রশ্ন। এটা জি। আপনার প্যাসেজে আছে, এটা আপনার প্রশ্ন, এটাই না? এটা দিয়ে আমি আপনাকে এতক্ষণ বললাম যে এটা যদি প্যাসেজে থাকে, এটার উপর ভিত্তি করে আপনাকে এটাকে ফোকাস করতে হবে। হ্যাঁ, প্রশ্নটাকে ট্রু ফলস আপনাকে প্রমাণ করতে হয়, কিন্তু আপনি এটার উপর বেস করে কি প্রশ্নটাকে হ্যাঁ বা না বলতে পারলেন কিনা, এটা আমি আপনাকে বললাম মাত্র। এই তথ্যের উপর ভিত্তি করে এটাকে আপনি হ্যাঁ বা না বলতে পারছেন কিনা, এটাই আমরা এইমাত্র প্র্যাকটিস করব। আমি কি আবার বলবো? না, আপনাকে জিজ্ঞেস করলাম যে এটাকে যদি আপনি ট্রু বলতে চান, আপনাকে প্রমাণ তারপরেও এই প্রশ্নের দিকেই ফোকাস করতে হবে। প্যাসেজে যাই থাকুক, আপনি ফোকাস করবেন প্রশ্নটাকে হ্যাঁ বা না বলা যাচ্ছে কিনা, প্যাসেজের তথ্যের উপর ভিত্তি করে। এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টদেরকে যে মিস ইনফরমেশনের ট্রেনিং দেওয়া হচ্ছিল, সেটাকে কি অপোজ করা হয়েছিল? হ্যাঁ। এই তথ্যের উপর বেস করে আপনি কি হ্যাঁ বলতে পারছেন? প্যাসেজ থাকলে হ্যাঁ বলা যাচ্ছে না। নো বলা যাচ্ছে কি যে না, ওদেরকে টিচ করার যে এফোর্টটা সেটা অপোজ করা হয়নি। নো বলা যাচ্ছে না, এই তথ্যের উপর বেস করে আপনি নো বলতে পারছেন না। যখন আপনি হ্যাঁ বা না বলতে পারছেন না, তখন আপনি অ্যান্সার দিবেন নট গিভেন। বুঝতে পেরেছেন? ইনফরমেশন নাই এভাবে ভাবাটা আপনার জন্য কষ্টসাধ্য হবে, কারণ আপনি মিসগাইডেড হয়ে যাবেন। কোন ইনফরমেশন আছে, কোন ইনফরমেশন নাই, এটা কেন মিসগাইডেড হয়ে যায় স্টুডেন্টরা? কারণ স্টুডেন্টরা ইনফরমেশন আর ওয়ার্ডের মধ্যে গুলায় ফেলে যে আচ্ছা আমাকে হয়তো এই ওয়ার্ডটা খুঁজতে হবে, অ্যাটেম্প শব্দটা হয়তো খুঁজতে হবে, আমাকে হয়তো অপোজ শব্দটা খুঁজতে হবে। না, শব্দ না, আপনি ফোকাস করেন তথ্যটার উপরে। তথ্যটা হচ্ছে এলিমেন্টারি স্কুলের স্টুডেন্টদেরকে টিচিং এর যে অ্যাটেম্পটা সেটাকে অপোজ করা হয়েছিল, হ্যাঁ নাকি না। আপনি বলতে চাচ্ছেন প্যাসেজে যাই লেখা আছে তার উপর বেস করে আমি এটাকে হ্যাঁ বা না বলতে পারছি না। হ্যাঁ বা না বলতে না আমার অ্যান্সার আসবে নট গিভেন। এইটা হচ্ছে আমাদের মানে মাইন্ডসেটটা এরকম ভাবে জানো। আচ্ছা, আমরা পড়ছি ওকে, আবার আমরা ব্যাক করব। এবার আমরা ব্যাক করছি হচ্ছে লাস্টের অংশের দিকে, লোয়েস্ট টু হাইয়েস্ট সেন্টেন্সের অ্যাপ্রোচ। এটাও আপনাদের একটা প্রশ্ন ছিল যে এটা কিভাবে আমরা করব। তারপর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমরা পড়বো হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং এর ক্ষেত্রে। স্টেটমেন্ট ম্যাচিং এ আপনারা যখন করছিলেন, আপনাদের মনে আছে যে আপনার নাম ধরে খোঁজার চেষ্টা করছিলাম আমরা, যে কোন নামগুলো প্যাসেজে কতবার করে আছে, মনে পড়ছে আপনাদের? কোন নামগুলো প্যাসেজে কতবার করে আছে, রাইট? কিছু নাম ছিল বেশিবার, কিছু নাম ছিল হচ্ছে কমবার। আমরা শুরু করেছিলাম হচ্ছে কোন নামগুলো দিয়ে, আপনাদের মনে আছে কোন নামগুলো করেছিলাম? যে নাম কমবার আছে এটা হচ্ছে লোয়েস্ট। আর সবার শেষে আমরা রেখেছিলাম কাকে? বেশি আছে যেটাতে, বেশি আছে যেটা, সেটা হচ্ছে হাইয়েস্ট। সো এটাই হচ্ছে লোয়েস্ট টু হাইয়েস্ট অ্যাপ্রোচ। সো যখন আপনি প্যাসেজে যাচ্ছেন, আপনি আগে একবার নামগুলো খুঁজবেন, ম্যাথু, পিটার, মার্সেল এবং হচ্ছে ডেভ। আপনি দেখতে পেলেন যে ডেভের নামটা সবচেয়ে কম বার আছে, বা ডেভের কথাটা সবচেয়ে কম জায়গাতে আছে। সো when you are trying to start reading, আপনি রিডিংটা করা শুরু করবেন ডেভের কথাগুলো দিয়ে। ডেভ কি বলেছে সেই জায়গা থেকে আপনি আসলে পড়াটা শুরু করবেন। এটাই হচ্ছে লোয়েস্ট টু হাইয়েস্ট অ্যাপ্রোচ। মনে পড়ছে সবার? মনে পড়ছে না? একটু ব্যাখ্যা করার দরকার আছে, ঠিক আছে সবাই? এটা আপনারা ভালো করেছিলেন কিন্তু এই স্টেটমেন্ট ম্যাচিংটা, সেটা ক্লাসটা ভিডিওটা তো আপনারা এই সপ্তাহে একবার দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে আসলে। লোয়েস্ট টু হাইয়েস্ট। আচ্ছা, এটা আমাদের গেল সিরিয়াল অ্যাপ্রোচ এবং হচ্ছে প্যারালাল অ্যাপ্রোচ। এটা আমরা লাস্টের ক্লাসে আলোচনা করেছি। টাইপ 1 কোশ্চেন কি কারো মনে আছে? টাইপ 1 কোশ্চেন আমরা কাদেরকে বলছিলাম? এনিওয়ান মনে নাই? মনে না থাকলে তো আপনারা সিরিয়াল অ্যাপ্রোচ, যারা সিরিয়াল মেইনটেইন করে, হ্যাঁ যারা সিরিয়াল মেইনটেইন করে
তাদেরকে টাইপ 1 কোশ্চেন বলছিলাম, আর টাইপ 2 বলছিলাম যারা সিরিয়াল মেনটেন করে না। সিরিয়াল মেনটেন করে না তারা ছিল হচ্ছে টাইপ 2। লিখে দিলাম। একটা দাগ পড়ে যাচ্ছে। সো যে সমস্ত প্রশ্ন অ্যান্সার লোকেশন সিকোয়েন্স ফলো করে তাদেরকে আমরা হচ্ছে সিরিয়ালি সলভ করব। তো যখন আমরা দেখছি একটা প্যাসেজে সবগুলো কোশ্চেনই সিকোয়েন্স ফলো করার টাইপের প্রশ্ন, মাল্টিপল চয়েস, ও এটা না, ট্রু ফলস নট গিভেন, এটা হতে পারে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কোশ্চেনই সিকোয়েন্স ফলো করার টাইপের প্রশ্ন। তাই আমরা প্রথমে আগে ট্রু ফলস নট গিভেন কে সলভ করব এবং তারপর আমরা 8 থেকে 13 কে সলভ করব। কিন্তু এই কোশ্চেন টাইপে আপনি প্রথমে দেখতে পেলেন লোকেটিং ইনফরমেশন 11 থেকে 14 থেকে 17, তারপরে গ্যাপ ফিলিং এবং তারপরে হচ্ছে স্টেটমেন্ট ম্যাচিং। এটাকে কিন্তু আমরা সিরিয়ালি সলভ করতে গেলে অ্যান্সার দিতে পারবো না। আমরা আগে 14 থেকে 17 সলভ করবো না। আপনাদের মনে আছে আমি বলেছি কখনোই ইনফরমেশন ম্যাচিং দিয়ে আপনাদের প্যাসেজ শুরু করবেন না, মনে আছে সবার? মনে থাকবে? কখনোই ইনফরমেশন ম্যাচিং দিয়ে শুরু করবেন না। তাহলে এই কোশ্চেন, এই প্যাসেজটা আপনারা শুরু করবেন কাকে দিয়ে? হোয়াট ডু ইউ থিংক? 23 থেকে 24 স্টেটমেন্ট ম্যাচিং আর গ্যাপ ফিলিং দিয়ে শুরু করলেন। গ্যাপ ফিলিং হয়তো আছে প্যাসেজের মিডলের দিকের একটা প্যারাগ্রাফে, হয়তো আছে সি আর ডি তে। তো ধরুন সি আপনি পড়লেন গ্যাপ ফিলিং এর জন্য, তারপর কি করবেন বলুন তো? সিটা পড়া যখন শেষ তখন আমি চেক করব যে ওখানে লোকেটিং ইনফরমেশন থেকে কোনো কোনটা আছে কিনা, অ্যানসার আসে কিনা। শাবাশ, পারফেক্ট। তো তখন আপনি গিয়ে চেক করুন লোকেটিং ইনফরমেশনের কোন ইনফরমেশন আপনার সি প্যারাগ্রাফ থেকে এসেছে কিনা। দেন এভাবে আপনি হচ্ছে 18 থেকে 22 শেষ করবেন। করার পরে আপনি কোথায় যাবেন? 18 থেকে 22 শেষ করবেন না, তখন কি 14 থেকে 17 তে যাবেন না, আপনি আসলে তখন পরেরটায় যাবেন 23 থেকে 26। 23 থেকে 26 সলভ করতে গিয়েও আপনাকে বিভিন্ন প্যারাগ্রাফ পড়তে হবে, তখন আপনি প্যারালালি এটার দিকে তাকাচ্ছেন। সো এইভাবে আপনি ডিরেক্টলি 14 থেকে 17 কখনো সলভ করবেন না। আপনি 14 থেকে 17 সবসময় সলভ করবেন হচ্ছে অন্যগুলোর সাথে প্যারালাল করে পড়ে আসবেন। এইটাই হচ্ছে আমাদের প্যারালাল অ্যাপ্রোচের বৈশিষ্ট্য। সবাই একটু দেখে রাখুন। ওকে, আমরা আমাদের ক্লাসের আজকে শেষের দিকে প্যারালাল এবং আমরা এই অ্যাপ্রোচটা কভার করলাম। রিডিং এর আর কোন অংশ বাকি আছে? হ্যাঁ, ল্যান্ডমার্ক হচ্ছে কিছু শব্দ যেগুলো হচ্ছে প্যাসেজে হুবহু উপস্থিত থাকবে। ল্যান্ডমার্ক আমাদের প্রপার নাউন হতে পারে, নাম্বার হতে পারে বা ডেট হতে পারে। ডিরেকশন হচ্ছে প্রশ্ন অনেক সময় সরাসরি বলে দেওয়া থাকবে যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে, যেমন লিস্ট অফ হেডিংস কিংবা মাল্টিপল চয়েস অনেক সময় বলে দেওয়া থাকে। মাইলস্টোন হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নের উপরে হেডলাইন দেওয়া থাকে, ওই হেডলাইন হচ্ছে মাইলস্টোন। জিস্ট হচ্ছে আপনি পুরো কয়েকটা সেন্টেন্স পড়ে এটার সামারিটা কি সেটা বোঝার চেষ্টা করলেন। সিকোয়েন্স হচ্ছে কিছু শব্দ সিরিয়ালি আসে, কিছু শব্দ সিরিয়ালি আসে না। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের রিডিং এর ওভারঅল সামারি। আজকে কি আপনারা রিডিংটা সম্পর্কে আরেকটু আপনাদের হলো, আইডিয়া ক্লিয়ার হলো? এখন কি এই সপ্তাহ আপনারা প্র্যাকটিস করতে পারবেন না পারবেন না সবাই? এই সপ্তাহ আমি চাই আপনারা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত রিডিং এর ক্লাসগুলো, ভিডিওগুলো একটু ভালো করে দেখে ফেলুন। আমরা তাহলে শুক্রবার থেকে রাইটিং আবার শুরু করতে পারবো। এর মধ্যে আপনাদের প্র্যাকটিস ক্লাস থাকবে দুটো, একটা শিফাত নেবে
রিডিং এর উপরে, আর একটা মৌমিতা নেবে স্পিকিং এর উপরে। এই দুটো সেশন করলে আপনারা মোটামুটি এই সপ্তাহে ভালো ব্যস্ত থাকতে পারবেন। স্যার আজকে তাহলে এই পর্যন্তই। কথা বলবো, সেটা হচ্ছে স্যার আমরা তো প্র্যাকটিস করব এখন, ওই দিন হচ্ছে কি রাইটিং এর ক্লাস নেবেন, তো শুরুর দিকে কি একটু মানে আমরা যদি প্রবলেম ফেস করি সেটা নিয়ে কি একটু সলভ এর মতো একটু আলোচনা কি করা যাবে?